ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, কয়েকদিন ধরে আমি ভিডিও তৈরি করিনি, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো যে একটা ক্লাস নেওয়া যাক। তো আজকে আমি ক্লাস নিতে গিয়েছিলাম 11 ক্লাসে, সেমিস্টার সিস্টেমে। আর সেখানে ক্লাস নিতে গিয়ে আমি কয়েকটা বইও পেয়েছি, বিভিন্ন পাবলিকেশনগুলো যে বই দিয়ে যায়। তো বইগুলো দেখার পরে এবং গাইডলাইন যে ইউজিসি মানে থেকে যে গাইডলাইনটা আসছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে, তো বই এবং গাইডলাইনের মধ্যে আমি কেমন যেন একটা পার্থক্য খুঁজে পেলাম, অর্থাৎ আমার মনোভূত হচ্ছে না। আর তার জন্য আমি ভাবলাম যে এভাবে পড়ালে মনে হয় বাচ্চাদের একটু উপকার হবে। কারণ এই জন্যই আমি বলছি, কারণ গাইডলাইনে বলা আছে যে 100 ঘন্টা আমাকে স্টাডি দিতে হবে, অর্থাৎ বাচ্চাদের পিছনে টাইম দিতে হবে, এবং 100 ঘন্টার মধ্যে এবং কোথায় কত নাম্বার আছে সেই অনুযায়ী আমাকে পড়াতে হবে। তো দেখো, প্রথম যে কন্টেন্টটা, অর্থাৎ প্রথম যে দর্শন শব্দের অর্থ, এই দর্শন শব্দের অর্থের উপর ওরা 3 ঘন্টার বরাদ্দ করেছে, এবং তার জন্য 2 মার্কস। অর্থাৎ এখন শিক্ষা ব্যবস্থাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে স্টুডেন্টকে শুধু সে অল্প নেবে, কিন্তু টিচারকে প্রচুর দিতে হবে। কিন্তু এখন দিতে গিয়ে আমি কতটুকু দেব? কারণ এই যে সদ্য যে বাচ্চাগুলো যারা 11-12-এ পড়তে আসছে, অর্থাৎ 11-এ অ্যাডমিশন নিয়েছে, তারা প্রথমত এই সাবজেক্টটার সম্পর্কে জ্ঞাত নয়। তাহলে আমি যদি একবারই তাকে অনেকটা দিয়ে দেই, তাহলে তাদের মাথায় কিছু থাকবে না। অর্থাৎ পর্ষদ যে রুলসটা তৈরি করেছে সেটা কিন্তু খুবই সাইন্টিফিক, অর্থাৎ আমাকে ততটাই দিতে হবে যতটা সে নিতে পারে। এখানে দেখো, প্রথম যে দর্শন শব্দের অর্থ, সেখানে নম্বর বরাদ্দ করা আছে অনলি 2, অর্থাৎ 2টো এমসিকিউ টাইপের কোশ্চেন ওরা এখান থেকে পাবে। কিন্তু তার জন্য যখন আমরা ক্লাস নিব, তখন কিন্তু আমরা সেভাবেই পড়াবো যাতে সে 2 নম্বর গেইন করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে নতুন যে সাবজেক্টটা সেটা সম্পর্কে সে জ্ঞাত হতে পারে। তাই আমি এখানে তোমাদের কয়েক মিনিটের মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার চ্যানেলটা যেমন স্টুডেন্টরা দেখে, তেমনি যারা পড়ায় স্টুডেন্টদের তারাও দেখে। তাই সবার উদ্দেশ্যে আমার আজকের ক্লাসটা হয়তো বেশিক্ষণ নেব না, যেহেতু 3 ঘন্টা বরাদ্দ করেছে, আমি 3 ঘন্টা নেব না। কারণ 3 ঘন্টা যদি যতটা সময় ধরে আমি গল্প করতে পারবো, অতটা হয়তো বাচ্চারা নিতে পারবে না। কিন্তু বাচ্চাদের আমি ততটাই দেব যতটা তাদের এখন এই অবস্থায়, অর্থাৎ গ্রাসরুট লেভেলে তাদের যতটা প্রয়োজন। চলো, আমি প্রথমে কোথা থেকে কোশ্চেন আসবে বা কতটুকু সেটা আগে বলছি, তারপর সে বিষয়ে তোমাদের আমি আরও পরে বিশদে বলবো। এখন আমি তোমাদের একটু স্লাইডটা দেখাচ্ছি, তো স্লাইডটা দেখে একটু বোঝার চেষ্টা করো। ওকে, চলো একটু স্লাইড দেখো। দেখো, যেটা বলছিলাম সেটা কি, দ্য মিনিং অফ দর্শন, দ্য মিনিং, অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে যে দর্শন শব্দের অর্থ, দ্যাট মিন মিনিংস অফ দ্য টার্ম অফ দর্শন। অ্যাকচুয়ালি দ্য টার্ম, দ্য দর্শন একটা টার্ম। কেন টার্ম? কারণ এই দর্শন শব্দটা অনেক কিছু বহন করে। অর্থাৎ আমরা যখন শব্দের অর্থ ধরি, সেই অর্থে কিন্তু এই দর্শন শব্দটা কিন্তু সেই শব্দের অর্থ নয়। অ্যাকচুয়ালি দর্শন শব্দটা একটা টার্ম, যার মাধ্যমে অনেক কিছু অর্থ বিয়ার করে বা বহন করে। বুঝতে পারলে? এটাই তোমাদের সিলেবাসে আছে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করে এখন 11-এ উঠেছো, তোমাদের জন্য এই দর্শন শব্দটা যেরকম করে ডিকশনারিতে যেরকম শব্দের অর্থ তোমরা খোঁজো, সেইভাবে কিন্তু এই দর্শন শব্দটার অর্থ তোমরা খুঁজে পাবে না। কারণ দর্শন শব্দটা মনে রাখবে, এটা একটা টার্ম। টার্ম মানে হলো যে শব্দটা একটা নয় অনেকগুলো অর্থ বহন করে। তাহলে এই অনেকগুলো অর্থ কিভাবে বহন করে সেটা আমরা এবার জানব। দেখো, জানার আগে এই দর্শন শব্দটা শোনার পরে তোমাদের কি মনে হয় সে সম্পর্কে একটু বলি। দেখো, এই দর্শন শব্দটা শোনার পরে তোমাদের এতদিন কি শুনে আসছ যে দর্শন, আমি ওর দর্শন দেখে আসলাম, আমি মন্দির দর্শন করে আসলাম, আমি ঠাকুরের দর্শন করে আসলাম। আমরা এরকম শব্দ তো শুনে আসি, তাই না? দেখো, এই দর্শন কথাটা আমাদের সমাজে কী অর্থে ব্যবহৃত? দেখা। অর্থাৎ আমি মন্দির দর্শন করে আসলাম, আমি ঠাকুরজির দর্শন করে আসলাম, আমি দুর্গা প্রতিমার দর্শন করে আসলাম। তাহলে এই দর্শন কথাটা কিন্তু আমাদের সমাজে দেখা অর্থে ব্যবহৃত, তাই না? এতটা আমরা জেনে আসি মাধ্যমিক পর্যন্ত। এবার দেখো, এই দেখাটা কি? আমি যখন মন্দির দর্শন করতে যাই, আমি কি দেখি? অ্যাকচুয়ালি একটা প্রতিমাকে দেখি, তাই না? কিভাবে দেখি? চাক্ষুষ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখি, অর্থাৎ আমার চোখের মাধ্যমে আমি কোনো কিছুকে দেখি। এই দেখা কথাটা আমাদের সমাজে কিন্তু চাক্ষুষ দেখা, অর্থাৎ চোখ দিয়ে দেখা, এটাকে বোঝায়। এবং দর্শনও যারা
বাহ্যিক বা আপাত দৃষ্টিতে দর্শন কথাটা গ্রহণ করে তারা কিন্তু সবাই এই দর্শন মানে দেখা বোঝে, আর সেটাই কিন্তু এক অর্থে দর্শন বলতে দেখাকে বোঝায়। তো দেখা কোন দেখা? এখানে চাক্ষুষ দেখা। এবার দেখা মানেই কি দর্শন? এটাই একটা কোশ্চেন। আমরা যদি দেখি, দেখিলেই কি আমাদের দর্শন হয়, অর্থাৎ জ্ঞান হয়? দর্শন কি জ্ঞান? এই যে কিছু একটা আমাদের মনে একটা কোশ্চেন আসে। আমি যখন ঠাকুর প্রতিমা দেখি কিংবা কোনো গুরুদেবকে দেখি, দেখার সঙ্গে সঙ্গে কি গুরুদেব সম্পর্কে আমার খুবই একটা জ্ঞান হচ্ছে বা বিশদভাবে আমরা জানতে পারছি? তাই এই কোশ্চেনগুলো সর্বদাই আমাদের মাথার মধ্যে কিন্তু থেকে যাবে। এখন গল্প হলো একটাই, এই যে চাক্ষুষ প্রত্যক্ষের মাধ্যমে আমরা কি দেখি? আমরা যখন কোনো দেবী প্রতিমার সামনে গিয়ে দাঁড়ার পর আমরা কি দেখি? একটা দেবী প্রতিমা দাঁড়িয়ে আছে, তাই না? কিন্তু দেবী প্রতিমার স্বরূপ বা দেবী প্রতিমা কি কি করে, যেমন কালী মন্দিরের সামনে গিয়ে আমি কালীর মূর্তিকে দেখে আসলাম। এখন কালী মূর্তিকে দেখার পরে আমি কি সত্যি কালী যে কি কাজ করছে, কেন কালীকে আমরা পূজা করি, কেন কালীকে আমরা মা বলে ডাকি, আমাদের কি সেই অনুরূপ জ্ঞানগুলো হচ্ছে? হয় না। অর্থাৎ স্বরূপ আমরা জানতে পারি না। স্বরূপ একটা জিনিস মনে রাখবে, রূপ আমাদের চাক্ষুষ প্রত্যক্ষের মাধ্যমে আমরা যেটা দেখি সেটা হলো রূপ, কিন্তু এই রূপের আড়ালে এবং রূপ এবং তার আড়ালে যে আর একটা রূপ থাকে, সমগ্রটাকে একসঙ্গে বলা হয় স্বরূপ। এই স্বরূপ সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান হয় না। এই স্বরূপ আর দর্শনের কাজ হলো এই স্বরূপকে জানা। এবার আমি যদি বাহ্যিক রূপ না দেখি তাহলে কিন্তু স্বরূপ সম্পর্কে আমি জানতে পারবো না। সর্বপ্রথম আমাদের বাহ্যিক রূপ সম্পর্কে জানতে হয়, তারপরে তার স্বরূপের দিকে আমরা ধাবিত হই, অর্থাৎ একটা প্রচেষ্টা করি। বুঝতে পারলে? তাহলে আপাত দৃষ্টিতে দর্শন কথাটার অর্থ আমরা কি জানলাম? দেখা। বুঝতে পারলে? কিন্তু সেই দেখা, এই দেখা, সেই দেখা নয়। এই দেখাটা কি? একটু আলাদা দেখা। চলো একটু এগিয়ে যাই, ধীরে ধীরে পড়বো। দেখো তাহলে দর্শন কি? একটা কোশ্চেন থাকে যায়, দেখাটাই কি দর্শন? তাই না? এক দৃষ্টিতে আপামর দৃষ্টিকোণ দেখায় দর্শন, কিন্তু না, দর্শন বলে অন্য কিছু আছে। হ্যাঁ, আমরা পড়বো। কি পড়বো? দেখো, এই ইংরেজিতে আমরা ফিলোসফি বলে একটা শব্দ আছে, তোমরা জানো যে দর্শন মানে ফিলোসফি। এই ইংরেজির এই ফিলোসফি কথাটা বাংলায় আমরা যে দর্শন বলি সেই কথাটার সমর্থক বা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। সমর্থক ও প্রতিশব্দ কাকে বলে? বলছে সমর্থক বা প্রতিশব্দ মানে একটার এগেনস্টে আমরা আর একটা শব্দ ব্যবহার করতে পারি, প্রতিশব্দ। কিন্তু আইডেন্টিক্যাল নয়। আইডেন্টিক্যাল মানে কি? একই নয়, একটু পার্থক্য আছে। কিন্তু আমরা এই প্রতিশব্দ বা রিপ্রেজেন্টেটিভ বলে ব্যবহার করতে পারি। রিপ্রেজেন্টেটিভ কি? মানে প্রক্সি দেওয়া। প্রক্সি কি? মানে ও আসতে পারলো না, তো আমরা একে নিয়ে গেলাম, তাই না? আমরা এমনটা করি আমাদের সমাজে। তাহলে এই যে দর্শন, যে যখন আমরা আপামর এই যে বাঙালিরা যখন দর্শন বলি, ইংরেজটা সেটাকে ফিলোসফি বলে। অ্যাকচুয়ালি এই শব্দগুলো কিন্তু প্রত্যেকেই একটা করে টার্ম, যা একটা বিশাল অর্থ বহন করে। সেই অর্থটাকেই আমরা জানবো। এবার এই ফিলোসফি, পাশ্চাত্যের যে ফিলোসফি, সেই ফিলোসফি শব্দটা কি? এই ফিলোসফি শব্দটা অ্যাকচুয়ালি দুটো শব্দের সংযোজন। কোন শব্দ? দুটো গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ থেকে, দুটো গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দটা এসেছে। অ্যাকচুয়ালি ফিলোসফি শব্দটা একটা কম্বিনেশন। কার কম্বিনেশন? বলছে ফিলোস এবং সোফিয়া নামক দুটো গ্রিক শব্দ আছে, এবং সেই শব্দ দুটো মিলেই এই ফিলোসফি শব্দটা এসেছে। এবার ফিলোস কথার অর্থ কি? বলছে ফিলোস কথার অর্থ হলো অনুরাগ। অনুরাগ মানে ভালোবাসা, লাভ। ওই যে রাধার প্রতি কৃষ্ণের অনুরাগ, অনুরাগটা কি? অনুরাগ মানে হলো ভালোবাসা, মানে তো কোনো বিষয়ের প্রতি আসক্তি, তাই না? আর সোফিয়া কথা অর্থ হলো জ্ঞান। তাহলে এই যে অনুরাগ এবং জ্ঞান, তাহলে এই দুটো শব্দকে একসঙ্গে করলে আমরা কি পাই? এই দুটো শব্দকে একসঙ্গে করলে আমরা যেটা পাচ্ছি যে জ্ঞানের প্রতি অনুরাগ। অর্থাৎ যে বিষয়টা জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের কর্ষণ করে বা জ্ঞানকে জানতে চায় বা জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা সবসময় থেকে যায়, যে বিষয়টা, সেটাই হলো ফিলোসফি। তাহলে ফিলোসফি মানে কি? এরা বলছে ফিলোসফি মানে হলো জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা, জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি ক্ষুধা। এটাই হলো ফিলোসফি। এক কথায় ফিলোসফি কথার অর্থ, মূল কথা হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে এতটুকু যদি তোমরা পড়ো, এখান থেকেই তোমাদের যে কথাটা উঠে আসছে 2 নম্বরে দুটো কোশ্চেন হবে। কিন্তু এখন সমস্যা হলো, এই যে এতটুকু পড়ার জন্যই কি 3 ঘন্টা সময় দেওয়া যায়? তাই না? না।
তাহলে 3 ঘন্টা সময় নিশ্চয়ই দিয়েছে পর্ষদ। তাহলে এখানে আমাদের এই শব্দগুলো কি কি অর্থে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, আমাদের সমাজে এই ফিলোসফি জিনিসটা কি এবং ফিলোসফি সাবজেক্টটা কি, তোমরা 11-এ পড়ছো, তাহলে তোমাদের এ সম্পর্কে এখন আমি তোমাদের কিছু বলবো, তোমরা শুধু সেগুলো মনে রাখবে। কিন্তু আগে যে স্লাইডগুলো পড়িয়ে ফেললাম ওই স্লাইডগুলো থেকেই তোমাদের কোশ্চেন আসবে। এখানে 2টা শর্ট কোশ্চেন হবে, অর্থাৎ যিনি কোশ্চেন ক্রিয়েট করবেন বা তৈরি করবেন তিনি এখান থেকে শুধু 2টো কোশ্চেন সৃষ্টি করবেন, ওই ফিলোসফি এক্সেট্রা এক্সেট্রা। এখন গল্প হলো দর্শন কি, ফিলোসফি কি, আমি এ সম্পর্কে তোমাদের একটু বলবো, একটু শোনো। ওকে, চলো। তাহলে দর্শন বলতে আমরা কি বুঝলাম? দর্শন মানে দেখা। তাহলে এই দেখা সেই দেখা নয় যে দেখা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে হয়, অর্থাৎ এমনটাও কিন্তু নয়। এই দেখা সেই দেখা যে দেখা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে হয় এবং ইন্দ্রিয়কে মাধ্যমে হওয়ার পরেও আমরা সে সম্পর্কে আরও কিছু জানতে চাই, অর্থাৎ এখানে একটা গল্পের শুরু। তাহলে এই যে দর্শন বিষয়ে আমি তোমাদের এখন যে কথাগুলো বলবো তোমরা এখন শোনার চেষ্টা করো একটু। দেখো, আমাদের সমাজে বা আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ নিয়ে আলোচনা করা, জীবজগৎ জড়জগতের স্বরূপকে জানাই হলো দর্শনের কাজ। এটা হলো দর্শনের একটা কাজ। তাহলে দর্শনটা কি? এটা একটা কোশ্চেন। জানাটাই অ্যাকচুয়ালি দর্শন। এখন জানবো আমরা কি করি? আমরা যা কিছু জানি কখন জানি? যখন কোনো বিষয় আমাদের মনে একটা সংশয়ের সৃষ্টি করে এবং আমাদের মনে একটা প্রশ্নের সৃষ্টি করে, তারপর আমরা সেই বিষয়ের প্রতি জানার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন বা সংশয় তখনই আমাদের মনে আসে, কখন আসে? যখন আমরা সে সম্পর্কে কোনো কিছু দেখি বা জানি। একটা জানা থেকে আমরা আর একটা জানার দিকে ধাবিত হই। দর্শন কি করে? দর্শন যে বিষয়টা জানে বা আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানার পরে সেই বিষয় থেকে আরও কি কি হতে পারে, যখন আমাদের মনে একটা প্রশ্নের জন্ম হয়, এই প্রশ্নটা থেকেই আমাদের দর্শন নামক বিষয়টি সৃষ্টি। এখন প্রশ্ন কোথা থেকে আসে? আমরা যে জগতে বাস করি, অর্থাৎ এই জগৎটার নাম হলো ফেনোমেনাল ওয়ার্ল্ড, মানে অবভাষিক জগৎ। এই অবভাষিক জগতে আমরা কি দেখি? মানুষ আছে, জীব আছে, জড় আছে, গাছপালা আছে, প্রাণী আছে, এগুলোই তো আছে, তাই না? তাহলে এগুলো আমরা প্রথমত দেখি। দেখার পরে আমাদের এগুলো সম্পর্কে একটা প্রশ্ন জাগে। সেই প্রশ্ন থেকে আর একটা প্রশ্নের উত্তর খুঁজে আমরা আর একটা প্রশ্ন করি, আবার আরও খুঁজতে চাই। এই যে খুঁজতে চাওয়া বা একটা আগ্রহ বা একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই হলো ফিলোসফি। অর্থাৎ ফিলোসফি একটা প্রসেস। কী রকম প্রসেস? ফিলোসফির প্রসেসটা হলো জানার প্রসেস। অর্থাৎ যে ফিলোসফি একটা রাস্তা। কিসের রাস্তা? যে রাস্তাটা শুধু জানতে চায়। এবং এই ফিলোসফির লক্ষ্য কি? ফিলোসফির লক্ষ্য হলো কল্যাণ সাধন করা। কিসের কল্যাণ? বলতে জীবজগৎ, জড়জগৎ এবং এই পৃথিবীর বাইরেরও সব কিছুর কল্যাণ সাধন করা। শুধু ফিলোসফি নয়, এখানে আমাদের একটা জিনিস ভালো করে মনে রাখা দরকার, যে শুধু ফিলোসফি নয়। এবং ফিলোসফি নয় কেন এই জন্য বললাম, লিটারেচার, ফিলোসফির যে আকর ঘর লিটারেচার মানে কি? সাহিত্য। অর্থাৎ আমরা যখন একটা কবিতা পড়ব, আমরা যখন একটা ইতিহাস পড়ব, আমরা যখন ভূগোল পড়ব, সেই ইতিহাস ভূগোল সব কিছুর মধ্যেও কিন্তু ফিলোসফি আছে। কিভাবে আছে? তোমরা যখন এই 9-10-এ আকবর থেকে শুরু করে বিভিন্ন ইতিহাসবিদদের পড়ে আসছো, কিংবা বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো পড়ে আসছো, সেই বিষয়গুলো তোমরা যখন পড়ছো সে সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে, কিন্তু তোমাদের তো মন চায় যে আরও এরপরে আরও কি হলো, আরও কি হলো। তারপর সত্যি ঔরঙ্গজেব পরবর্তীতে কি করলো? ঔরঙ্গজেব কিন্তু পড়ে আসছো ইতিহাসে, তাই না? ক্লাস 8 স্ট্যান্ডার্ডে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, মুঘল সমাজের পতনের পরে কি হলো, এই যে জানার একটা কিউরিসিটি তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাই না? কেন? কারণ তোমরা একটা বিষয় জেনেছো এবং আরও জানতে চাও। তাহলে এই যে কিউরিসিটি নিয়ে যে তোমাদের এই যে চিন্তা বা আকাঙ্ক্ষা, যে না আমি আরও জানবো, এই যে জানাটার যে আকাঙ্ক্ষা, এটার নামই হলো ভালোবাসা। আর এই ভালোবাসাটাই হলো দর্শন। অর্থাৎ তুমি যখন কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে চাবে এবং জানার আগ্রহটা প্রকাশ করবে, তখনই তুমি একজন
মানে দর্শনের স্টুডেন্ট বা দার্শনিক বলে তোমার পরিচিত হবে। এখন দার্শনিক কারা? দর্শন কি, দার্শনিক কারা? দর্শন হলো সেই বিষয়, যে বিষয় কোনো একটা বিষয় সম্পর্কে জানা থেকে আরো 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 জানতে চায়, এবং সেই জানার ওয়েটা হলো প্রশ্ন করা। অর্থাৎ আমি যে বিষয় সম্পর্কে জেনেছি সেটাকে আমি আবার প্রশ্ন করব, প্রশ্ন করার পরে সেখান থেকে আরও জানতে চাবো, সেখান থেকে আরও জানতে চাবো। এই যে জানার ওয়েটা, এই যে প্রশ্ন করা, প্রশ্ন থেকে উত্তর জানা, এই যে ওয়েটা, এই ওয়েটাই হলো ফিলোসফির ওয়ে। অর্থাৎ ফিলোসফি এভাবেই তার দর্শন কার্য বা দর্শন চর্চা করে থাকে। এবং ফিলোসফির লক্ষ্যটা কি? ফিলোসফির লক্ষ্য হলো কল্যাণ সাধন করা। কিসের কল্যাণ? বলছে আমরা যে জীব জগতে থাকি বা আমরা যে ভৌগোলিক ফেনোমেনাল ওয়ার্ল্ডে থাকি, সেই ফেনোমেনাল ওয়ার্ল্ডেরই কল্যাণ সাধন করা। অনুরূপভাবে সাহিত্যেরও কিন্তু লক্ষ্য কল্যাণ সাধন করা। তাই ফিলোসফি বা সাহিত্য বা আমরা ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স, সবারই কিন্তু লক্ষ্যই থাকে কল্যাণ সাধন করা। তাহলে ফিলোসফির ডিফারেন্সটা কোথায়? ফিলোসফির ডিফারেন্সটা হলো ওই জায়গায় যে ফিলোসফি ওরা যেমন কোনো একটা জায়গায় গিয়ে একটা স্থির সিদ্ধান্তে দাঁড়িয়ে যায় যে এটাই শেষ, তাই না? কিন্তু ফিলোসফি সেই স্থির সিদ্ধান্তে দাঁড়ায় না। ফিলোসফি কি করে? যে ওই জায়গা থেকে আবার সে জার্নি শুরু করে, অর্থাৎ সে আবার নতুন কিছু জানতে চায় বা নতুন কিছু কিউরিসিটি তার মধ্যে থাকে। এবার তোমরা যখন এই যে পড়বে নেক্সট টাইম, অর্থাৎ 11 থেকে আরও যখন এগিয়ে যাবে কিংবা পরের চ্যাপ্টারগুলোতে, তোমরা আরও দেখতে পারো যে ফিলোসফি কোন কোন ব্রাঞ্চ নিয়ে কথা বলে। এপিস্টোমোলজি পাবে, সেখানে মেটাফিজিক্স পাবে, এথিক্স পাবে, লজিক পাবে। ওগুলো কি? সেগুলো তোমাদের পরের অধ্যায় আছে। কিন্তু এই যে অধ্যায়টুকু, এখানে শুধু বলা আছে হোয়াট ইজ ফিলোসফি। তো অ্যাকচুয়ালি এই হোয়াট ইজ ফিলোসফি, ফিলোসফির কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমরা খুঁজে পাই না, কারণ জগতের সব কিছুই ফিলোসফি। কেন ফিলোসফি? কারণ জগতের যেখানে তোমার কোশ্চেন আছে, কারণ জগৎটাই হলো আমাদের কাছে একটা রহস্য। কেন রহস্য? কারণ এই জগতে পারফেক্ট ট্রুথ বলে আমরা কোনো কিছুই ধরতে পারি না, কারণ এই গতিময় জগতের সব কিছুই পরিবর্তনময়। পৃথিবী যেমন তার নিজের মেরুদণ্ডের উপর ভর দিয়ে ঘুরছে, অন্য সূর্য যেমন পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে, সূর্যও ঘুরছে। অনুরূপভাবে এই জগতের যেমন সব কিছু পরিবর্তনময়, এই পরিবর্তনটাই হলো ফিলোসফির একটা বিশেষ দিক। অর্থাৎ তোমরা যারা এই যে দর্শন শাস্ত্রটা পড়বে পরবর্তীতে, কিংবা এই যে তোমাদের যে এই যে নিজেদের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাই হলো ফিলোসফির একটা বেসিক আঁকড়া। এর পরিবর্তনটা কখন হয়? বলছে যখন তোমার বুদ্ধিগম্যতার পরিচয় ঘটে এবং তোমার বুদ্ধির উন্মেষ ঘটে। কখন উন্মেষ ঘটে? যখন তুমি প্রশ্ন করবে। যখন একটা ছোট বাচ্চা যখন প্রথম আগুনে হাত দেয়, আগুনে হাত দেওয়ার হাতটা পুড়ে গেল বাবা, কিন্তু পরক্ষণে সে ভাবে যে না, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তা অতএব সে আর দেয় না। কিন্তু অনুরূপভাবে যখন তুমি বিভিন্ন এই যে ফেনোমেনাল ওয়ার্ল্ডের বাইরে গিয়ে যখন তুমি যা দেখছো, সেই দেখার বাইরে গিয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করবে, তোমার এই মানসিকতা যখন থাকবে, ওই মানসিকতার নাম হলো ফিলোসফিক্যাল মাইন্ড। বুঝতে পারলে? আর ওই মানসিকতা যাদের মধ্যে আছে তারা হলো ফিলোসফার। বুঝতে পারলে? এখন এই ফিলোসফাররা কি করে? ফিলোসফার বা ফিলোসফি যে সাবজেক্টটা, সেটা হলো যুক্তির মাধ্যমে সব কিছুকে বিচার করার চেষ্টা করে। কেন? মনে করো তোমার সামনে কোনো একজন ব্যক্তি এসে বলল যে জানিস আমি ওটা দেখেছি বা ওটা সত্য। এখন তুমি বলে হ্যাঁ ও সত্য বলছে, তাহলে হ্যাঁ ওটাই সত্য। না, ফিলোসফির মানুষরা কি বলবে যে না, এটা সত্যি ওটা সত্য, তাহলে আমি দেখি সত্যিই সত্য কিনা। তাহলে আমাকে এই যে আমি বিচার করব ওটা সত্যিই সত্য কিনা, তার পেছনে আমার কিছু একটা যুক্তি, তর্ক এবং বুদ্ধির প্রয়োজন হবে। অর্থাৎ কোনো একটা কষ্টি পাথরে আমি সেটাকে বিচার করার চেষ্টা করব। আমরা যখন ভারতীয় দর্শন পড়ব কিংবা পাশ্চাত্য দর্শন পড়ব পরবর্তীতে, তো এগুলো নিয়ে কিন্তু ভারতীয় দর্শন কি নিয়ে আলোচনা করে, পাশ্চাত্য দর্শন কি নিয়ে আলোচনা করে, ভারতীয় দর্শনের লক্ষ্য কি, পাশ্চাত্য দর্শনের লক্ষ্য কি, ভারতীয় দর্শন কিভাবে পূর্বপক্ষ উত্তরপক্ষের ব্যাখ্যা করে, পাশ্চাত্য দর্শনে কি সেই রকম আলোচনা, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস অর্থাৎ ডায়ালেকটিক মেথড আছে কিনা। তো এটাও একটা গল্প। এগুলো আমরা পড়ব। আমাদের সমাজ এভাবেই চলে। অর্থাৎ এই সমাজে যদি তুমি কোনো একটা বিষয় সম্পর্কে পড়ো এবং জানো, এবং সেই বিষয়টা সম্পর্কে তোমার যখন
কোনো একটা পূর্ববর্তী জ্ঞানটাকে, পূর্ব মানে আগের জ্ঞানটাকে ব্যবহার করে পরবর্তী জ্ঞানকে আবার সেই কোষ্ঠী পাথরের মাধ্যমে জানতে চাও, এবং এই যে ওয়েটা তুমি যখন ফলো করতে পারবে, তো তখনই তুমি ফিলোসফি না পড়েও তুমি একটা ফিলোসফির স্টুডেন্ট হতে পারো কিংবা একজন ফিলোসফার হতে পারো। কিন্তু মনে রাখবে, ফিলোসফার মানে বা ফিলোসফি হলো একমাত্র বুদ্ধিমানদের ফসল, অর্থাৎ যারা বুদ্ধিমান তারাই শুধু ফিলোসফি পছন্দ করে, কিন্তু উম্মাদদের ফসল নয়। কেন? কারণ উম্মাদরা যারা উম্মাদ মানে পাগল, ম্যাথ, তারা কিন্তু এবড়ো থেবড়ো যে কোনো বিষয় সম্পর্কে সংশয় করতে পারে, তাই না? ওটা কিন্তু নয়। ফিলোসফি হলো কঠিন যুক্তি তর্কের মাধ্যমে কোনো একটা বিষয়কে জানা থেকে আরও জানার চেষ্টা। সেটা কি? সেটা হলো পূর্ববর্তী জ্ঞান এবং পরবর্তী জ্ঞান। পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে পরবর্তী জ্ঞান সম্পর্কে মত পোষণ করা। যদি তোমার পূর্ববর্তী জ্ঞান না থাকে, তাহলে তুমি পরবর্তী জ্ঞান সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। এবড়ো থেবড়ো আলোচনা কিন্তু ফিলোসফি নয়। ফিলোসফির আলোচনা একটা চেনের মতো। কীরকম? মানে চেন মানে মালা, তাই না? যেমন গার্ল্যান্ড, মালা, ফুলের মালা, একটা যেমন অনেকগুলো ফুল দিয়ে যেমন একটা মালা তৈরি করা হয়, অনুরূপভাবে এই ফিলোসফির একটা আলোচনাটাও একটা ফুলের মালার মতো। এবং এই ফুলের মালাটাকে একজন সত্যিকারে মানে যিনি মালি, যিনি ফুল বানান, তিনি কিন্তু সত্যি মালা বানাতে পারেন, কিন্তু যিনি কোনোদিন মালা বানাননি তিনি কিন্তু মালা বানাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, কোনো মানুষের মনে যদি ফুল দেখার পরে তার মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয় এবং সে ভাবে যে এই ফুল দিয়ে কী করতে পারবো, সে কিন্তু মালাও বানাতে পারে, আবার সেই ফুল দিয়ে ভালোভাবে কর্ষণ করে সে কিন্তু সেলও বানাতে পারে, তাই না? তো এই যে সর্বপ্রথম মানুষের মনে যে একটা বিস্ময়, যে আমি কিছু করব, আমার এটাতে কি কি করা যেতে পারে, এই যে আগ্রহটা যার মধ্যে জন্মিবে বা যার মধ্যে আছে, তিনি হলেন ফিলোসফার। তো ফিলোসফি কি? ফিলোসফি হলো এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা মানুষের চিন্তার প্রসারতা এবং জ্ঞান নিয়ে আলোচনা করে, যে সাবজেক্টটা আরও যে জ্ঞানের পরিধি সেটাকে ব্যাপক থেকে ব্যাপকতম দিকে নিয়ে যেতে চায়, এবং যা চলার রাস্তাটা হলো প্রশ্ন করা। অর্থাৎ আমি যেটা দেখেছি সে সম্পর্কে প্রশ্ন করা। আমি কারো একটা রূপ দেখলাম, রূপ দেখে বলতে পারি না যে আমি তাকে চেনে গেছি, তাই না? বা আমি তাকে জেনে গেছি। অর্থাৎ তার স্বরূপ, এই স্বরূপটাকে জানাটাই হলো ফিলোসফির একটা মূল লক্ষ্য। কিন্তু স্বরূপকে সত্যি কি জানা যায়? আমি পাশের বাড়ির কাউকে দেখলাম, দেখার পরে আমি চিনি আমার আঙ্কেলকে, কিন্তু আঙ্কেলকে সত্যিকারে আঙ্কেলকে আমি চিনি? আঙ্কেলের মনের মধ্যে কি আছে আমি কি জানতে চাই? কিন্তু হ্যাঁ, ফিলোসফার যারা, তারা কিন্তু এটাকে জানার চেষ্টা করে। কিভাবে জানার চেষ্টা করে? বিভিন্ন যুক্তি তর্ক, তার বিহেভিয়ার, তার আচরণ, তার কথাবার্তা, এগুলোর উপর ভিত্তি করে জানতে চেষ্টা করে। তাহলে এই যে জানার যে চেষ্টা, সর্বপ্রথম যে জানার যে চেষ্টা, এই জানার চেষ্টাটার নামই হলো ফিলোসফি। সেই চেষ্টাটা কি? যুক্তি গ্রাহ্যভাবে জানা, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে, তার উপর ভিত্তি করে আস্তে আস্তে জানা। তাহলে আমি কি জানলাম? ফিলোসফি কি? দর্শন শব্দের অর্থ দেখা, এই দেখা সেই দেখা নয়, এই দেখার চেষ্টা হলো, এই দেখা হলো দেখার চেষ্টা। কাকে দেখার চেষ্টা? স্বরূপকে দেখার চেষ্টা। দর্শন কি? দর্শন হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কিসের প্রতি অনুরাগ? জ্ঞানের প্রতি অনুরাগ। কেন? কারণ এটা হলো একটা চেষ্টা। যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয় সম্পর্কে কিন্তু আমি জানতে চাবো না। অর্থাৎ এই ভালোবাসাটা ইজ ইম্পর্ট্যান্ট। কিসের জন্য? জ্ঞানের জন্য। অর্থাৎ জ্ঞান লাভের জন্য। তা যার মধ্যে আছে সেটাই হলো ফিলোসফি। দেখো, আমি কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, 4টা থেকে 5টা, এর মধ্যে থেকে তোমাদের হয়তো আসতে পারে 2টো কোশ্চেন, কারণ এখানে 2টো কোশ্চেনই হবে। তাহলে যে কথাগুলো বললাম এটা হলো তোমাদের এখানকার অংশ। এরপরে যখন ফিলোসফির অধ্যায়ের যে কি ফিলোসফি কি কি বিষয় নিয়ে কথা বলে পরের অধ্যায়, সেগুলো সেখানে আলোচনা করবো। ওকে, চলো তাহলে কয়েকটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, ফিলোসফি শব্দটি অপশন এ সংস্কৃত শব্দ, গ্রিক শব্দ, ইংরেজি শব্দ, ফরাসি শব্দ। একটু আগে বললাম যে ফিলোসফি শব্দটি ইংরেজি শব্দ, কিন্তু এই শব্দটা উঠে আসছে 2টো গ্রিক শব্দ থেকে। তাহলে ফিলোসফি শব্দটি কি শব্দ? অ্যান্সার সি, ইংরেজি শব্দ, তাই না? কিন্তু ফিলোসফি শব্দটা জন্ম হয়েছে গ্রিক শব্দ থেকে। হ্যাঁ, ফিলোস এবং সোফিয়া। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, সোফিয়া শব্দটির অর্থ। সোফিয়া শব্দটির অর্থ কি? অপশন এ তর্ক, অপশন বি অনুরাগ, অপশন সি সংশয়, অপশন ডি জ্ঞান। একটু আগে বললাম যে ফিলোসফি শব্দটা 2টো শব্দের সংযোজন, ফিলোস এবং সোফিয়া। ফিলোস মানে কথা হলো অনুরাগ এবং সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান। তাহলে সোফিয়া শব্দের অর্থ কি? জ্ঞান।
অ্যান্সার ডি। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, বস্তুর বাহ্য রূপকে বলা হয়, একটু আগে বললাম বস্তুর বাহ্য রূপ আর অন্তর্নিহিত রূপ, তাহলে বস্তুর বাহ্য রূপকে কি বলা হয়? অবভাস, প্রতিভাস, কলাভাস, কোনোটি নয়। অ্যান্সার, এই যে জগতে আমরা বাস করি এইটা হলো বাহ্য রূপ, তাই না? এই বাহ্য রূপকে বলা অবভাস, ইংলিশে বলা হয় ফেনোমেনা। তাহলে অ্যান্সার আসলো এ, বস্তুর বাহ্য রূপকে বলা হয় কি? অবভাস। এবার দেখো পরের কোশ্চেন, দর্শন কথাটির অর্থ, দর্শন কথাটির অর্থ কি? অনুরাগ, পূর্বরাগ, দেখা, জ্ঞান। অ্যান্সার কি? একটু আগেই বললাম যে দর্শন কথাটা আমাদের প্রচলিত যে অর্থ, দর্শন মানেই হলো দেখা। তাহলে অ্যান্সার কি আসবে? দর্শন মানেই হলো দেখা। তো এই হলো 4টা কোশ্চেন আমি তোমাদের বললাম, এগুলো থেকে আসবে, হ্যাঁ, সহজ কোশ্চেন। কিন্তু যে গল্পটা মাঝখানে আমি তোমাদের সঙ্গে করলাম সেই কোশ্চেনগুলো, সেই কথাগুলো একটু মনে রাখো। আর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের দর্শনের কোন কোন বিষয় নিয়ে কথা বলে সেগুলো সম্পর্কে কথা বলতে। চলো, অ্যাকচুয়ালি এটা হলো তোমাদের দর্শনের জাস্ট প্রথম শুরুটা। এরপরে বিস্তারিত আলোচনা আছে। চলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন? ওকে, বাই, গুড নাইট।